সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিগার সুলতানা তন্নি আজকের ২১ সন্ধ্যা তারায়। দেশ ও দেশের বাইরের সকল দর্শক যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, অতিথি আড্ডায় আজ আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী শাহিন হাসান। আজকের অতিথির সাথে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন ৮১৮৫১১ ও ৮১৮৫১২ এই নাম্বারে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের ২১ সন্ধ্যা তারায়। ধন্যবাদ। শাহিন ভাই, আমরা কিন্তু মোটামুটি ছোট পর্দা বড় পর্দা সবগুলো মাধ্যমে আপনাকে পেয়েছি। অভিনয়ের যে বিষয়গুলো আছে সব জায়গাতেই আপনার ছোঁয়া আছে, সেটা একদম লাস্ট পর্যন্ত টিভিসি যেটা সেখানে আপনি কাজ করেছেন। তো এই যে অভিনয়ের প্রতি ভালোবাসা, এই যে এই সেক্টরে আসা, এর শুরুটা আসলে আমরা জানতে চাচ্ছি একদম প্রথম থেকে। আসলে আমার প্রথম কাজ হচ্ছে সিরিয়ালটার নাম হচ্ছে বড় ভাই, কাজী রশিদুল হক পাশা ওইটা ডিরেক্টর। ওটাতে আমি একটা সেন্ট্রাল ক্যারেক্টারে অভিনয় করেছি, এটিএন বাংলাতে অন এয়ার হয়েছে। এবং ওই সিরিয়ালটা অনেক বেশি দর্শকপ্রিয়তা পাওয়ার পরে একসাথে অনেকগুলো আমি নাটক শুরু করে ফেলি, সিঙ্গেল, ধারাবাহিক। ঠিক ৬ থেকে ৭ মাসের পরে আমি বিজ্ঞাপন করি। আচ্ছা, এটা কোন সালের কথা প্রথম যখন নাটকটা অন এয়ার হলো? ফার্স্ট নাটক 2004 এর দিকে। আচ্ছা, সেটা তো 11 বছর প্রায়। হ্যাঁ, প্রায় 10 বছর তো হবেই কাজ করছি। আচ্ছা, তো ৬-৭ মাস পর তারপর আপনি টিভিসির কাজ শুরু করলেন। হ্যাঁ, টিভিসি নাটক একসাথে কাজ। তো প্রথম নাটকটা একটু শুনতে চাই। যে বলছিলেন যে প্রথম নাটকটি অনেক সাড়া ফেলেছিল, সেটা ধারাবাহিক নাটক ছিল। কারা কারা আপনার সাথে কাজ করেছিলেন এবং প্রথম নাটক করার অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? প্রথম নাটকটা এত বড় একটা ক্যারেক্টার, পুরা নাটকটার নাম হচ্ছে বড় ভাই। একটা ছেলের সাথে একদম পুরা প্রেম, তার ফ্যামিলি ড্রামা, একটা একটা টিনেজ ছেলের গল্প ছিল। নাটকটা অসাধারণ, দর্শকের অনেক সাড়া পড়েছে, অনেক ভালো একটা নাটক ছিল। আচ্ছা, তার আগে যেটা বলছিলাম একদম শুরু যেটা, তার আগে তো টুকটাক স্টেজে নিশ্চয়ই পারফর্ম করা হতো, বা ছেলেবেলায় যেটা শুরু হয় আসলে যারা অভিনয় আসেন টুকটাক কিন্তু ছোটবেলা থেকে দেখা যায় ছোট ছোট প্রোগ্রাম হোক, বিভিন্ন স্টেজ শো হোক, সেখানে পারফর্ম করতো শখের বসে, তারপরে বড় আসরে আসলে কাজ হয়। তো আপনার ক্ষেত্রে কি সেরকমটা হয়েছে? হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট আসলে যশোর শহর। তো আমরা ওইখানে আমাদের যশোর একটা অন্তরঙ্গ নাট্যগোষ্ঠী ছিল। তো ওখানে আমাদের বড় ভাইরা সবাই অ্যাক্টিং করে। তো আমরা মোড়ে আড্ডা দিতাম বলে আমাদেরকে জোর করে নিয়ে যে নাটকে ঢোকানো হলো। আচ্ছা, এরপরে কিছুদিন রিহার্সেল করার পরে নাটকের প্রতি যে ভালোবাসা তৈরি হলো, এরপরে থেকে রেগুলার আমি লাস্ট পর্যন্ত টেলিভিশনে অভিনয় করার আগে পর্যন্ত অন্তরঙ্গ নাট্যগোষ্ঠীর হয়ে প্রচুর মঞ্চ নাটক করেছি। মঞ্চ নাটকে ছিলেন আপনি। আচ্ছা, নাটক নিয়ে কথা হচ্ছে, অভিনয় নিয়ে কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা একটু আপনার অভিনয়ের কিছুটা অংশ দর্শকদের দেখাতে চাই। চলুন দর্শক, চলুন আমরা দেখে আসি। দেখো মা, তোমার ছেলে গোবিন্দ এখন কত বড় পাশ দিয়েছে, দেখো। কি বলিস? দেখো না, ভালো করে দেখো। দেখো বাবা, বেঁচে থাকো আমার খোকা। তুমি আমায় একটা রং পেন্সিল কিনে দেবে? রং পেন্সিল খুব ভালো জিনিস। তুমি আঁকতে জানো? এই বয়সে আঁকাআঁকিটা একটা অপচয়। অপচয় আমি একদম চাইছি না। শোনো সোনামণি চুনি, এখন থেকে একটা কথা সব সময় মনে মনে জপবে, সবার উপরে পয়সা 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 পয়সা। এখন কি করবে কিছু ভেবেছো? ছেলেটা এসে সারতে পারলো না, কয়েকদিন ঘুরুক বেড়াক, একটু রেস্ট নিক, তারপর তুমি এসে আলোচনা করো। দেখো, আমার বয়স আছে, প্রেশারও আছে, কখন কি হয় জানি না। আমি চাই তুমি আমার কোম্পানিতে এমডি হিসেবে জয়েন করো। তুমি অযথাই টেনশন করছো বাবা, তুমি যেটা চাও সেটাই হবে। তোমার মাথায় তো ব্যবসা ছাড়া আর কিছুই নেই। ছেলেটাকে কি তোমার মতো করতে চাও? ছেলে তো বাবার মতোই হবে। মা, রাতের বেলায় কিন্তু আজকে তুমি ডাল রান্না করবে। আরে পিঙ্কি, তুমি একদম সরাসরি অফিসে?
অফিস ছাড়া তো আর সাহেবকে পাওয়া যাবে না। বাসায় ফোন করেছিলাম, আন্টি বললেন তুমি অফিসে, আর তোমার মোবাইল নাম্বারও তো আমাকে দাওনি, তাই সরাসরি অফিসে চলে এলাম। সরি বাবা, একদম সরি। আসলে হয়েছে কি, আমি বিদেশ থেকে আসার সাথে সাথে আব্বু জোর করে এখানে বসিয়ে দিয়েছে, তার কারণে তোমার এই নাম্বারটা দিতে পারি। বাদ দাও তো, আজ কিন্তু সারাদিন আমাকে সময় দিতে হবে। শোনো পলাশ, জি অ্যাসিড দগ্ধ কিছু মানুষের জন্য আমাদের কোম্পানি থেকে কিছু অর্থ। দর্শক, আমরা দেখছিলাম অভিনয় শিল্পী শাহিন হাসান অভিনীত নাটকের কিছুটা অংশ। শাহিন ভাই, পরপর দুটো নাটকের কিছুটা অংশ আমরা দেখেছি। আমরা নাটক দুটো নিয়ে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আছেন সাথে, ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে আছেন সাথে? হ্যালো, হ্যালো। আমি মেজবা বলছিলাম। মেজবা ভাই, আসসালামু আলাইকুম। জি শাহিন, কেমন আছো ভাইয়া? জি ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মানে শাহিন ইজ ভেরি ক্লোজ টু মি, আমার খুব ছোট ভাই। এখন ওর সম্বন্ধে কিছু বলতে হয় যে ওর সবচেয়ে যে বড় অ্যাডভান্টেজ এই অভিনয়ের ক্ষেত্রে, সেটা হলো ওর যে অ্যাকসেন্ট, ওর যে শব্দ চয়ন বা শুদ্ধ বাংলা ভাষা, এটা একটা অ্যাডভান্টেজ, এবং ওর যে হাইট, এটা একটা অ্যাডভান্টেজ। এক্ষেত্রে ও যে কোনো চরিত্রে ও সুন্দরভাবে মানিয়ে যায়, এটা আমার একটা ইয়ে। ওকে আমি আরো বেশি আমি ওর যোগ্যতা অনুযায়ী আরো বেশি দেখতে, মানে আশা করি যে ও আরো দেখতে চাই আর কি। এটা একটা বিষয়। আর ছোট্ট একটা বিষয় বলবো, যেহেতু 21 টিভি, আমরা একটা ছোট একটা নীরবে একটা প্রতিবাদ জানাই যে আমরা সব জায়গায় টিভিটা দেখতে পাচ্ছি না। এইটা একটা মানে আমাদের জন্য ভীষণ মানে একটা কষ্টদায়ক ব্যাপার। আমরা মিস করছি মানে 21 টিভির নিরপেক্ষ নিউজটা। এনিওয়ে, আমি যেহেতু শাহিন আজকে মূল প্রতিবাদ্য বিষয়, মূল বিষয়, তো শাহিনের প্রতি শুভকামনা রইল। শাহিন, তুমি আরো ভালো করবা, এবং আমি তোমাকে বললাম যে তোমার যে অ্যাডভান্টেজ কিছু আছে, যেগুলো তুমি তোমার কর্মক্ষেত্রে কাজে লাগাবে। এটাই এটাই ওর প্রতি আমার ই রইল আর কি। সবাই ভালো থাকবে। অনেক ধন্যবাদ মেজবা ভাই ধন্যবাদ। ফোন করার জন্য। ফোন করেছে হচ্ছে আমাদের বাংলাদেশের লিজেন্ড ভোকাল ডিফারেন্টাসের মেজবা ভাই। মেজবা ভাইয়ের শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, আসলে না বললেই নয়। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, এত বছর ধরে একটি গান সমান জনপ্রিয়তা চলছে সমান কিন্তু। এইটা মানে আনবিলিভেবল। সেটাই। ধন্যবাদ মেজবা ভাই ফোন করার জন্য। এবং মেজবা ভাই কিন্তু আপনার কিছু পজিটিভ বিষয়গুলো আমাদের সামনে উত্থাপন করেছেন। এই যে ভোকালের যে বিষয়টা, উচ্চারণের যে বিষয়টা, শুদ্ধভাবে আসলে ডেলিভারি দেয়া, এইটা আসলে আপনার কাছে কি মনে হয় একজন শিল্পীর জন্য কতটা জরুরি? এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন আঞ্চলিক ভাষায় কথা বলবো, আমি যখন একটা আঞ্চলিক ক্যারেক্টার করব, আমি যখন যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলবো, তখন আমি ওই ক্যারেক্টার করব। নোয়াখালীরটা, বরিশালেরটা, তখন আঞ্চলিক ক্যারেক্টার করার জন্য আমাকে বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় কথা বলতে হতে পারে। বাট আমি যখন একটা ভালো ক্যারেক্টার করছি, শুদ্ধ ভাষার ক্যারেক্টার করতে যদি আমি অশুদ্ধ ভাষায় কথা বলি, এটা আসলে খুবই অড লুকিং। নিশ্চয়ই। আমরা একটু আগে আপনার নাটকের ফুটেজ দেখছিলাম, তো সেখানে দু ধরনের নাটক, দুটো কিন্তু একদম গেট আপ, ক্যারেক্টার, এভরিথিং একদম ডিফারেন্ট ছিল। দুই ধরনের। প্রথমটা ছিল সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প নিয়ে নাটক হয়েছে, সেটা কারণ আমরা একদম পুরো গেট আপ দেখে বুঝেছি যে হ্যাঁ, ওই নাটকটা করতে যে আমি একদম ধুতি পরছি, ধুতি, হ্যাঁ একদম পুরো বাঙালি সাজ যেটা। এটার অভিজ্ঞতাটা একটু এই বলেন। নাটকটার নাম হচ্ছে চিত্রকর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প চিত্রকর। এটার নাট্যরূপ এবং ডিরেকশন এবং ক্যামেরাম্যান ছিলেন আমাদের দেশের খুবই দেশবরণ্য ডিরেক্টর খালিদ মাহমুদ মিঠু ভাই। তো এই নাটকটা করার জন্য আমাদের অনেক বড় প্রিপারেশন ছিল। এই নাটকে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর উনারদের সময় যে কানা পয়সা বলা হয়, পয়সার ভেতরে মধ্যেখানে ফাঁকা থাকে, এবং টোটাল কস্টিউম থেকে আরম্ভ করে টোটাল সমস্ত কিছু উনি ইন্ডিয়া থেকে যে কিনে নিয়ে আসছে এই নাটকটা করার জন্য। এবং আমরা এই নাটকটা অনেক যত্ন সহকারে করছি। নাটকটি এটিএন বাংলাতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে অনিয়ার হয়েছে, এবং অনেক চরিত্রে আপনি কাজ করেছেন। হ্যাঁ, মূল চরিত্র গোবিন্দ যে ক্যারেক্টারটা, পুরো গল্পটা এই ছেলেটার উপরে গল্প, ওই ক্যারেক্টারটা আমি করছি গোবিন্দ। এবং এই যে রবীন্দ্রনাথের একটা অনবদ্য সৃষ্টি, একটা সুন্দর একটা চরিত্র, এইটাকে আসলে নিজের মধ্যে ধারণ করতে, রূপ দিতে গিয়ে সেটা কি বাড়তি কোনো চাপ মনে হয়েছে, বা এই ধরনের স্পেশাল কাজগুলো করতে গেলে আসলে কোন ধরনের প্রস্তুতি নিতে হয়? মানে স্পেশালি আপনি কোন ধরনের প্রস্তুতি নিয়ে আমার থাকেন? ক্ষেত্রে আমি এই চরিত্রটা আসলে স্ক্রিপ্ট আমাকে আগেই দিয়েছে, দেওয়ার পরে আমি আমার ডিরেক্টরের সাথে শেয়ার করছি যে মিঠু ভাই আমি এটা এইভাবে করতে চাই। সে বলছে হ্যাঁ, আমাকে যথেষ্ট ফ্রিডম দিচ্ছে। আমি খুব, উনি অনেক বড় ডিরেক্টর, আমি চাচ্ছিলাম যে মিঠু ভাই আমাকে কিছু বলবে, কিন্তু না,
ইভেন অ্যাক্টিংয়ের সময়ও আমি একটা সিকোয়েন্স করছি, করার পরে মিঠু ভাই আমি কনফিউজ, মিঠু ভাই একটু হইছে আরেকবার করবো, কয় না ওয়েল গুড, আমি এইটাই মানে একদম আমার মতো করে করতে দিচ্ছে এবং বলছে আমি কিচ্ছু বলবো না, তুমি তোমার মতো করে করো। এবং নাটকটা শেষ হওয়ার পরে মিঠু ভাই আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে অসাধারণ একটা নাটক হয়েছে, এবং অনিয়ার হওয়ার পরেও সেই রেসপন্সটা পাইছি। আচ্ছা, আর দ্বিতীয় নাটকটা আমরা দেখছিলাম সেখানে বুলবুল আহমেদও কাজ করেছিলেন, হ্যাঁ, উনি যদিও এখন আমাদের মাঝে নেই, তো ওনার সাথে কাজের অভিজ্ঞতা এবং এই নাটকটা নিয়ে আসলে কোনো স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? হ্যাঁ, আসলে বুলবুল আহমেদ হচ্ছে আমাদের বাংলাদেশের এমন একজন অভিনেতা যেটা আমার মনে হয় আর আসবে না। বুলবুল আঙ্কেলের সাথে আমি অনেক কাজ করেছি, তার ভিতরে এই নাটকটি হচ্ছে বুলবুল আঙ্কেলের একদম শেষের দিকে কয়েকটা নাটক করা, শেষের দিকে উনি কাজ করতে চেতেন না, উনার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, সাপোর্ট হ্যাঁ। করতো না। তো এই নাটকটার স্ক্রিপ্ট পাওয়ার পরে উনি খুবই অসুস্থ তার মাঝেও আমাদের শুটিংয়ে করছে। আমার খুব মনে পড়ে একটা সিকোয়েন্স করতে যে বুলবুল আঙ্কেলের হাত কাঁপছে, কিন্তু তার ভেতরেও তার পাঞ্জাবির ভাঁজটা ঠিক আছে কিনা সেটা নিয়ে খেয়াল উনি করছে, উদ্বিগ্ন। এবং একটি ডায়লগও তার ফামলিং হয় না। একজন অভিনেতা মানে কতটা অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলে ওই শরীর নিয়ে অসুস্থ অবস্থায় আমাদের সাথে ওই নাটকটা করছে। এবং বুলবুল আঙ্কেল আমাকে একদম ছেলের মতো আদর করতো। আমি মানে রিয়েলি বুলবুল আঙ্কেলকে প্রচণ্ড মিস করি। আল্লাহ যেন বুলবুল আঙ্কেলকে ভেস্তে নসিব করে। নিশ্চয়ই। শাহিন ভাই আরো কথা বলবো, গল্প বাকি আছে, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল অভিনয় শিল্পী শাহিন হাসানের সাথে, আর সময় হলো একটা ছোট্ট বিরতির। এক্ষুনি ফিরছি, 21-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আজকের 21 সন্ধ্যা তারার অতিথি আছেন অভিনয় শিল্পী শাহিন হাসানের সাথে। দর্শক আসুন আবার কথা বলি অতিথির সাথে। শাহিন ভাই, একটু এখনকার কাজ নিয়ে শুনতে চাই। এখন আসলে অভিনয় নিয়ে ব্যস্ততা কোন দিকে? 1 ঘন্টা নাটক, সিরিয়াল, অনেক কিছুই হচ্ছে, তা আপনার ব্যস্ততা কোন দিকে বেশি? আমার বেশ কয়েকটা সিরিয়াল অন ইয়ার হচ্ছে, ওগুলো তো প্রত্যেক মাসে ডেট দেওয়া থাকে, ওগুলো শুটিং করছি। আর ঈদের কাজ একটা করেছি, ঈদের কাজও শুরু হয়ে যাবে, সব আলাপ আলোচনা চলছে। আর মাঝে মধ্যে সিঙ্গেল করছি এই। আচ্ছা, এই মুহূর্তে রানিং যাচ্ছে যে সিরিয়ালগুলো? রানিং যাচ্ছে এটিএন বাংলাতে একটা সিরিয়াল যাচ্ছে, ওটার নাম দাগ। ওইটা রাইটার ফেরদৌস হাসান, ডিরেক্টর সবুর খান আর রেজা ভাই। আর একটা সিরিয়াল হচ্ছে ডিবি, ওই দুইটা এটিএনে যাচ্ছে। আর আরেকটা সিরিয়াল যাচ্ছে আর টিভিতে, অনাকাঙ্ক্ষিত সত্য। ওইটা হচ্ছে রাইটার শ্রাবণী ফেরদৌস আর ডিরেক্টর হচ্ছে শুভ্র খান আর ডিএ তায়েব ভাই। আর চ্যানেল আইতে একটা অনিয়ার শুরু হয়েছে, লাগ ভেলকি লাগ। এই 4টা অনিয়ারে আছে, আর কয়েকটা শেষ হলো, রিসেন্ট অনিয়ার শেষ হলো। আর শুটিং চলছে বেশ কয়েকটা সিরিয়ালের।
শুটিং হচ্ছে, হ্যাঁ, আর এই যে আলাপ আলোচনা চলছে এর মধ্যেই আছে। সামনে আরো দেখা যাবে অনেক হ্যাঁ, নতুন অনেকগুলো নতুনগুলো কাজই কাজ আছে, দেখা যাবে। একটু এখনকার কাজগুলো শুনি একটু আলাদা আলাদা করে, যে চরিত্রগুলো আসলে কিভাবে পিক করছেন। অনেক কাজ আসছে অফার, সবগুলো নিশ্চয়ই করা হয় না, হ্যাঁ, তো সেটাও ক্যারেক্টারগুলো ঠিক। আসলে নিজেকে কোন ধরনের ক্যারেক্টার দেখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা কোনগুলো আসলে নিজে চরিত্র মানিয়ে যায়, এটা কি নিজের মধ্যে আসলে কি বোধ করেন? আমি আসলে যেই চরিত্রটা আমার মনে হয় যে গল্পের মধ্যে ইম্পর্টেন্সই আছে, আমার এমন না যে আমি হচ্ছে শুটেড বুটেড পোশাক পরে সবসময় অ্যাক্টিং করতে হবে, এরকম না। যে চরিত্রের গুরুত্ব আছে সেই চরিত্রে অ্যাক্টিং করতে চাই, এবং সেই ধরনের স্ক্রিপ্ট হলে আমি যে কোনো চরিত্রে অভিনয় করছি। যেমন এখন যে সিরিয়ালগুলো যাচ্ছে বা বিগত অনেক ধরনের ক্যারেক্টার করে আসতেছি, এক এক সময় এক একটা ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টার মিল নাই, এইভাবে চেষ্টা করি। কারণ আমি যখন একটা স্মার্ট ছেলে যেভাবে চলবে, যে ড্রেস পরবে, আর আমি যখন একদম গ্রামের একটা সিম্পল পুলিশ অফিসার, যেমন আমার একটা সিরিয়ালে আমি পুলিশ অফিসারের ক্যারেক্টার করতেছি, একজন পুলিশ অফিসার মানে আমি ওসি, একটা থানার ওসি, সে কিভাবে কথা বলা উচিত, তার আই ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্মার্টনেস, সে কিভাবে লুক দিবে, এই জিনিসগুলো আমি খুব গুরুত্বের সহকারে দেখি। তারপরে আরেকটা সিরিয়ালে আমি গ্রামের ক্যারেক্টার করতেছি, আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, চকটা ড্রেস পরি। সো সেই ক্যারেক্টারটা ওই ধরনের একটা ছেলে, গ্রামের ছেলে, একটু ফটকা টাইপের, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, সে খুবই চঞ্চল। মানে যখন যেই ক্যারেক্টারটা করতেছি এখন, সেই চরিত্রের ছেলেটা কি হওয়া উচিত, কি ড্রেস পরা উচিত, এইভাবে চিন্তা করে গেটআপ থেকে শুরু করে একদম সব বডি একদম, ল্যাঙ্গুয়েজ, নট অনলি পার্সোনালিটি, সবকিছু মিলে গেটআপ, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশনস, সবকিছু ডিফারেন্ট। একদম টোটাল সেই চরিত্রতে ঢুকতে যা যা লাগে আসলে আপনি সবগুলো চেষ্টা করছেন। একজন দর্শক আছেন, সাথে ফোনটা নিয়ে আবার আড্ডা দিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে কথা বলুন অতিথির সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আপনাদের অনুষ্ঠান সবসময় ভালো লাগে, এবং আজকের যিনি অতিথি ওনাকেও ভালো লাগে, সেজন্যই আমি ফোনে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, অতিথিকে অভিনন্দন জানাচ্ছি, ওনার সাফল্য কামনা করছি। আশা করি দর্শকদের ভালো লাগে এবং ভালো আরো লাগবে ইনশাআল্লাহ। আমাদেরও ফোন পেয়ে খুব ভালো লাগছে, কিন্তু আমরা জানতে চাই কে আছেন আমাদের সাথে। আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? টেলিভিশনে যখন আছেন ভালো আছেন না? আমরা সবাই ভালো আছি, আল্লাহ আপনাকে ভালো করুক। আপনার অভিনয় ভালো লাগে শাহিনের, সেটা তো জানা কথাই। হ্যাঁ, আর স্যার সম্পর্কে আমি একটু বলি। স্যার এত গুণী মানুষ, এত ব্যস্ত মানুষ। স্যার আমাদের বিজয়ের মাসে ফোন করেছেন, স্যার বীর মুক্তিযোদ্ধা। স্যার আমাদের অনুষ্ঠানে ফোন করছে, আমরা খুবই গর্ববোধ করছি। নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, এবং আমরা অনেক আনন্দিত আপনার ফোন পেয়ে। নিশ্চয়ই খুবই ভালো লাগলো, এবং সামনেও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। শাহিন ভাই, কাজ নিয়ে শুনছিলাম, এবং কাজের সাথে সাথে এই যে যারা ভক্ত আছেন, আপনাকে পছন্দ করেন, অনেক গুণী ব্যক্তিত্ব আছেন যারাও আপনাকে পছন্দ করছেন, একদম আমজনতা দর্শক আছেন পছন্দ করছেন, সবকিছু মিলে এই ভালো লাগার জায়গাটা আপনি কিভাবে উপভোগ করেন, এবং সাজেশনগুলো আসলে কিভাবে নেন? হ্যাঁ, মানে যেমন ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম স্যার, উনি তো আসলে নাটক দেখার সময় খুবই কম পান, উনি নাটক দেখেন না। কিন্তু আমার সাথে পরিচয় হওয়ার পরে সে আমার অনেক নাটক দেখছে এর আগেই। তো বলছে, আমি তো তোমার নাটক দেখি শাহিন, এবং তুমি কোন কোন নাটক তোমার অনিয়ার হয় তুমি আমাকে জানাবা। এবং উনি ব্যস্ততার মধ্যে আমার নাটক দেখে, এবং উনি খুবই আধুনিক একটা মানুষ, উনি অনেক আধুনিক মানুষ। স্যার ফেসবুক ইউজ করে, স্যার হচ্ছে ইউটিউব থেকে আমার অনেক নাটক নামায় সে নাটক দেখছে, এবং নাটকের আমাকে রিপ্লাই দেয়, তোমার এই নাটকটা, আমার এই ক্যারেক্টারটা, এটা খুব ভালো লাগছে, এটা এই মানে আমার সাথে ডিসকাস করে। আমি খুবই মানে ভালো লাগে যে ওনার মতো মানুষরা আমাদের নাটক দেখে। আপনার খুব একজন ভক্ত উনি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, কাজের কথা শুনছিলাম যে আপনার ক্যারেক্টারগুলো আপনি কিভাবে সেটাকে একদম চিত্রায়িত করার আগ পর্যন্ত কিভাবে প্রস্তুতি নেন, বা এই যে সবকিছুর কম্বিনেশনে যে একটা ক্যারেক্টারকে ধারণ করতে হয়, সেক্ষেত্রে যদি বলি নিজের কমফোর্টেবল জায়গাটা, সেটা আসলে ভালো লাগার কিছু জায়গা থাকে না, বা এমন কিছু যে এই কাজটা করতে পারলে আমার খুব ভালো লাগতো, এ ধরনের কোনো কাজ কি রয়েছে, অপূর্ণতা রয়েছে? আসলে একজন অভিনেতা, আমি তো শুরু করলাম আসলে 10 বছর, আসলে খুব বেশি সময় না অভিনয়ের জন্য। সারা জীবন অভিনয় করেও পৃথিবীর অনেক বিখ্যাত অভিনেতা, তার সে যে কি চরিত্র চায়, তার যে প্রত্যেকটা অভিনেতার ভেতরে আসলে অপরিপূর্ণতা থাকা উচিত, এবং আছে, আমার ভেতরেও আছে। পরিপূর্ণতা হয়ে গেলে তো আর কাজের সে আগ্রহটা থাকবে না। হ্যাঁ,
সো আমি নির্দিষ্ট কোনো চরিত্র না, আমি ভালো ভালো চরিত্রের অপেক্ষায় আছি। ভালো চরিত্র যে কোনো চরিত্রেই আমি সেটা মন দিয়ে আমার মতো করে করতে চাই, এটা দর্শকের ভালো লাগবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা দেখেছি যে শুধু নাটকে অভিনয় নয়, পাশাপাশি আমরা কথা বলছিলাম টিভিসি নিয়ে, এবং আপনি বলছিলেন প্রথম দিকে একদম নাটকের ক্যারিয়ার শুরুর পর থেকেই টিভিসি নিয়েও কাজ করা হয়েছে। এ পর্যন্ত তো প্রায় কতটি টিভিসি এসছে, অনিয়ার 20 হয়েছে? থেকে 25টা মতো আমার অনিয়ার হয়ে গেছে অলরেডি। অনেক সংখ্যা কিন্তু বেশ। টিভিসিতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? একদম এখানে অভিনয় জায়গা কিন্তু খুব কম সময়, একদম কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে কাজগুলো শেষ করতে হয়। এই জায়গাটা আসলে কমফোর্ট কতটুকু ফিল করেন? এটা একদম ডিফারেন্ট টেস্ট, বিকজ আমরা 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন হয়তো একদিন, কখনো কখনো কোনো কোনো বিজ্ঞাপন 2-3 দিন ধরে শুটিং করি। আর এই যে একটু কষ্ট করে একটা বিজ্ঞাপন করলাম, ডিউরেশন ছোট হইলে এর রেসপন্স কিন্তু অনেক বেশি। একটা বিজ্ঞাপন একবার শুটিং করছি, সেটা মাসের পর মাস, বছরের পর বছর চলছে, এক দিন অনেকগুলা চ্যানেলে অনেকবার করে প্রচার হচ্ছে, প্রচুর রেসপন্স আসে, প্রচুর দর্শক দেখে, সবসময় দর্শকের সামনাসামনি থাকে। কাছাকাছি থাকা যায়। হ্যাঁ, আর একটা নাটকে অনেক কষ্ট করে অভিনয় করার পরে বিজ্ঞাপনের চেয়ে আরো বেশি কষ্ট করে, আমি নাটকের মানুষ বলে বলছি, করার পরে একবার অনিয়ার হয়। এবং হয়তোবা অনেকে দেখেন, অনেকে মিস করে ফেলেন, যে কোনো কারণে কারেন্ট না থাকে, যে কোনো কারণে হোয়াটএভার মিস করে ফেলে, ব্যস্ততার কারণে হতে পারে। তবে এখন একটা জিনিস আমরা খুবই লাকি, এখন আমরা অভিনয় করছি, আমরা খুবই লাকি যে ইউটিউবে আমাদের নাটকগুলো এখন পাওয়া যায়। কেউ মিস করে ফেললেও ইউটিউবে দেখে ফেলে, অপশন আছে, অপশন আছে নিশ্চয়ই। আমার দেশের বাইরে, আমার ইউএসএ তে অনেক রিলেটিভস, আমার ফ্রেন্ডরা থাকে, তারা কাজের মধ্যে যখন আমাদের সাথে দিন আর রাতের তফাৎ, সো তারাও ইউটিউবে আমার নাটক দেখে, এটা ভালো। বাহ। আমরা জানি যে এটা তো গেল একদম টিভিসি যেটা কাজ খুব কম সময়ের এবং খুব বড় সময়ের কাজ, যেটা দীর্ঘ, সেটা হচ্ছে বড় পর্দা। এবং এখানে আপনার পদচারণা আমরা দেখেছি, প্রায় 4টির মতন ছবি আপনার রিলিজ হয়েছে। সর্বপ্রথম বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়ালেন কবে? ফার্স্ট ছবি আমার দুর্ধর্ষ খুনি, এটা কমার্শিয়াল ছবি। আমি ফিল্মে অভিনয় করব, অনেকগুলা ছবির কথাবার্তা হচ্ছে, কখনো আমার গল্প পছন্দ হয় না, কখনো সবকিছু মিলে হচ্ছিল না। একটা ছবি আমার মহরত হয়েও ছবিটা হয় নাই। তারপরে আমার ফার্স্ট ছবিটার জন্য খুব প্রিপারেশন ছিল, আমি নাচ শিখছি অনেক কষ্ট করে, ফাইট শিখছি, এবং আমার প্রস্তুতি ছিল, আমি ঘোড়া চালানো শিখছি নারায়ণগঞ্জে, অনেক কিছু জানতে হয়, কষ্ট করে আমি ঘোড়া থেকে পড়ে গেছি, হাতটা ছিলছে, কষ্ট করে। ড্রাইভিং তো অনেক আগের থেকে পারতাম, মোটরসাইকেল, এগুলো সব। তো ফার্স্ট ফিল্মের আমার মানে নায়িকা আমার পছন্দ না হওয়ার কারণে বা সবকিছু মিলে হচ্ছিল না। আমার ফার্স্ট ফিল্ম, আমি শিবানী মুখার্জি, ইন্ডিয়ান নায়িকা, ওর সাথে আমার ফার্স্ট ফিল্ম দুর্ধর্ষ খুনি। তার আগে হচ্ছে এটা ফার্স্ট ছবি রিলিজ হয়েছে আমার 2008-এ ফার্স্ট ছবি রিলিজ হয়েছে দুর্ধর্ষ খুনি, ওটাতে শিবানী মুখার্জি ইন্ডিয়ান নায়িকা। তো আমার সাথে আমার ফার্স্ট ছবি, বাট ততদিনে সে বাংলাদেশের সুপারস্টার নায়িকা, বিকজ তার একটা ছবি সুপার ডুপার হিট হয়েছিল, বিচ্ছু বাহিনী, রুবেল ভাইয়ের সাথে করছিল, বিচ্ছু বাহিনী সুপার হিট হওয়ার পর আমার সাথে এটা তার সেকেন্ড ছবি, এবং ওই ছবিটা অনেক ব্যবসায়িক সফল, এবং ওই ছবিটা শুটিং করে আসতেই আমি একসাথে 4টা ছবি শুরু করে ফেলছি। তারপর ওই 4টা ছবি করার পরে আর আমি কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমি আসলে যে ধরনের গল্পের ছবি চাচ্ছিলাম, সেই ধরনের গল্প অতিরিক্ত কমার্শিয়াল ছবি তখন হতো। তা আমি আসলে এত বেশি অতিরিক্ত কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে আগ্রহী ছিলাম না। এই কারণে 6-7 বছর আগের কথা, তখন অতিরিক্ত কমার্শিয়াল ছবি হওয়ার কারণে আমি আসলে কন্টিনিউ করতে পারি না, বাট আমি করতে চেয়েছিলাম কন্টিনিউ। কিন্তু এখন কিন্তু খুব সুন্দর সুন্দর গল্পের ছবি হচ্ছে, ভালো ভালো ডিরেক্টররা কাজ করছেন। এখন অনেক ভালো ছবি হচ্ছে, অনেক ভালো ছবি আরো সামনে হবে, এবং আমাদের নাটকেরও অনেক নির্মাতারা অনেক ভালো করছে, নতুন অনেকেই অনেক মুভি হচ্ছে। আমারও 2-1জনের সাথে আলাপ চলছে, দেখি আমি হয়তো খুব রিসেন্টলি কোনো ছবিতে হয়তো শুরু হয়ে যাবে কাজ। বাহ। এবং আমরা অপেক্ষায় থাকলাম, শুভকামনা রইল আপনার জন্য, সামনে সেই কাজগুলোর জন্য। একদম শেষে চলে এসেছি, শাহিন ভাই, এই মুহূর্তে দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে ছোট্ট করে বলতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম বলতে চাই যে আপনারা আমাদের নাটক দেখবেন। আমাদের পার্শ্ববর্তী দেশের নাটকের চেয়ে অনেক ভালো গল্প নিয়ে আমাদের নাটক তৈরি হয়। আমাদের বাংলাদেশের নাটকের একটা ঐতিহ্য আছে। আপনারা বাংলা নাটকের সাথে থাকুন আর আমাদেরকে সমর্থন করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল অভিনয় শিল্পী শাহিন হাসানের সাথে, আর এরই সাথে শেষ করছি 21শে সন্ধ্যা তারার আজকের আয়োজন। দর্শক, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন 21শে সকল আয়োজন।